দাদার কথা শুনে খুব অবাক হয়ে যায় বান্টি। যে দাদা তার আইডল, সে যে এরকম অবিবেচক হতে পারে তা যেন সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। কিন্তু তুই একটা কথা বলতো, নন্দিনীকে কেউ রেপ করেছে, এতে ওর দোষটা কোথায়? দোষ সেই পশুগুলোর, যারা ওর ওপর এরকম নৃশংস অত্যাচার করেছে, ওর সুন্দর চেহারাটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। তুই কি ওকে দেখতে গিয়েছিলি? হ্যাঁ, এরকম একটা খবর শুনে কেউ না গিয়ে পারে? আমি বুঝতে পারছি না তুই কি করে চুপ করে আছিস। তার কারণ আমার চোখে নন্দিনীও দোষী। তার মানে কি বলছিস তুই? ও কেন এত রাত করে ফিরবে? কি দরকার ওর অত রাত পর্যন্ত পার্টি করার? আজকালকার মেয়েদের না সাহস খুব বেশি। বাহ দাদা বাহ, এবার চুপ কর তুই। যে সময় তোর নন্দিনীর পাশে থাকার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সে সময় তুইও অন্যদের মতো ওর দিকে আঙুল তুলছিস। রেগে দাদার ঘর থেকে বেরিয়ে চলে আসে বান্টি। বিছানায় শুয়ে কিছুতেই ঘুম আসে না তার। নন্দিনীর জল ভরা চোখ দুটো কিছুতেই ভুলতে পারে না সে। নন্দিনী আর তাদের বাড়ির বউ হয়ে আসবে না, এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। মা, বাবা, দাদা সবার ওপর খুব রাগ হচ্ছে তার। রাগ হচ্ছে এই সমাজের ওপর। কিভাবে একটা নির্দোষ মেয়েকে বিনা দ্বিধায় কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয় এরা। পরের দিন ছুটির পর আবার নন্দিনীকে দেখতে যায় বান্টি। নানা রকম কথা বলে মন ভালো করার চেষ্টা করে তার। নন্দিনী সুস্থ হয়ে বাড়ি ফিরতেই শুভর মা ফোন করে জানিয়ে দেয় যে এই বিয়েটা তারা করাবেন না। খুব দুঃখ পায় নন্দিনী আর তার বাবা মা, কিন্তু অদৃষ্টকে দোষ দেওয়া ছাড়া তাদের আর কিছুই করার থাকে না। পরের দিন অফিস ছুটির পর নন্দিনীর সঙ্গে দেখা করতে বাড়িতে আসে বান্টি। কেন এসেছো তুমি এ বাড়িতে? তোমার মা বাবা তো বিয়ে ক্যান্সেল করে দিয়েছেন। আমি জানি আন্টি, কিন্তু প্লিজ আমাকে আসতে দিন। আমি নন্দিনীর সঙ্গে দেখা করতে চাই। না, হবে না। এমনিতেই ওকে নিজের মনের সঙ্গে অনেক লড়াই করতে হচ্ছে। তোমার সঙ্গে যোগাযোগ থাকলে ও তো এই ব্যাপারটাও ভুলতে পারবে না। প্লিজ বান্টি, তুমি চলে যাও। ওকে ভেতরে আসতে দাও মা। ভেতর থেকে নন্দিনীর কথা শুনে বান্টিকে যেতে দিলেন নন্দিনীর মা। ধীরে ধীরে নন্দিনীর মা বুঝতে পারলেন বান্টি এলে বেশ হাসি খুশি থাকে তার মেয়ে, কথাবার্তাও ঠিকঠাক বলে। নন্দিনীও যেন অনেকটা মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়েছে বান্টির ওপর। খানিকটা সুস্থ হওয়ার পর নন্দিনীকে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে নিয়ে যেতে থাকলো বান্টি। পুরনো অফিসের লোকজন তাকে নিয়ে সমালোচনা করতে পারে, তাই সেই চাকরিটা ছেড়ে দিয়েছে সে। বান্টি যেন ঢালের মতো নন্দিনীর সামনে দাঁড়িয়ে তাকে সমস্ত লাঞ্ছনা অপমানের হাত থেকে বাঁচাতে লাগলো। একদিন একটা ভালো চাকরি পেয়ে গেল নন্দিনী। আগের চেয়ে উঁচু পদ, ভালো স্যালারি। খুব খুশি হলো নন্দিনী। চাকরিতে জয়েন করে নিজেকে যেন আবার নতুন করে ফিরে পেল সে। কাজে উজাড় করে দিল নিজেকে। কিছুদিনের মধ্যেই নিজের কর্মদক্ষতার জোরে বসের অত্যন্ত প্রিয় পাত্রী হয়ে উঠল সে। এদিকে বান্টি যে ধীরে ধীরে অনেক বদলে গেছে তা ভালোই বুঝতে পারে শুভ। এখন সে অনেক পরিণত, বুঝে শুনে কথা বলে, কথায় কথায় হো হো করে হেসে ওঠে না। শুভ বুঝতে পারে বাড়ির সবার প্রতি প্রচণ্ড অভিমানে নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছে সে। মনে মনে খুব কষ্ট পায় শুভ। তার সেই হাসি খুশি ছেলেমানুষি করা ছোট ভাইটাকে হারিয়ে ফেলে বুকটা ফেটে যায় তার। নন্দিনীর প্রতি যে অন্যায় করা হয়েছে সেটা সে বুঝতে পারে, কিন্তু কি করবে কিছু ভেবে পায় না সে। মা বাবার উপর কথা বলা বা তাদের ইচ্ছের বিরুদ্ধে কিছু করার কথা সে ভাবতেও পারে না। শুভ,
জেএস গ্রুপের সঙ্গে একটা কোলাবোরেশনের চেষ্টা করা হচ্ছে। ওদের কন্ট্রাক্ট ম্যানেজারের সঙ্গে একটা মিটিং ফিক্সড করা হয়েছে। আজ বিকেল 5টায় আমি আর তুমি যাব ওনার সঙ্গে মিট করতে। তার আগে আমি একটু তোমার সঙ্গে কয়েকটা ব্যাপার আলোচনা করে নিতে চাই। সেদিন অফিসে ঢুকেই শুভকে নির্দেশ দিলেন বস। বিকেলবেলা জেএস গ্রুপের অফিসে গিয়ে কন্ট্রাক্ট ম্যানেজারের কেবিনে ঢুকে চমকে উঠল শুভ। এত পরিবর্তন কি করে সম্ভব? নাকি ইনি একই রকম দেখতে অন্য কেউ? হ্যালো মিস রয় বলে বস যখন অভিবাদন করলেন, তখন শুভর আর বুঝতে বাকি রইল না যে সামনে বসা অসাধারণ ব্যক্তিত্বময় মহিলাটি সত্যিই নন্দিনী। সাজ পোশাক, হেয়ারস্টাইল সব কিছু একেবারে আমূল পাল্টে গেছে। অদ্ভুত সুন্দর আর আকর্ষণীয় লাগছে তাকে। বসের সঙ্গে নন্দিনী কি কথা বলল কোনো কিছুই কানে গেল না শুভর। সে শুধু মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো নন্দিনীর দিকে। এত কনফিডেন্স তো নন্দিনীর আগে ছিল না। এত বড় একটা অঘটনের পর বেশিরভাগ মেয়েই তো একেবারে ভেঙে পড়ে, কেউ কেউ তো সুইসাইড পর্যন্ত করে নেয়। কিন্তু নন্দিনীর যেন পুনর্জন্ম হয়েছে। তার প্রতি বিন্দুমাত্র নজর না দিয়ে খুব মনোযোগ দিয়ে বসের সঙ্গে কথা বলে গেল নন্দিনী। ফেরার পথে বসের কথা শুনে শুভ বুঝতে পারল বসও খুব ইমপ্রেসড নন্দিনীকে দেখে। রাতে শুতে এসে বান্টির ঘরে আগে ঢুকলো শুভ। নন্দিনীর সঙ্গে তোর যোগাযোগ আছে তাই না? আজ ওদের অফিসে গেছিলাম। হ্যাঁ তো, ছোট্ট জবাব দিল বান্টি। ওকে দেখে বেশ ভালো লাগলো। কথা খুঁজে না পেয়ে বলল শুভ। আশা করি ওর পাস্ট নিয়ে কারো সঙ্গে কোনো আলোচনা করবি না? গম্ভীর হয়ে বলল বান্টি। না না, একেবারেই নয়। ও যে নিজেকে এত সুন্দরভাবে সামলে নিয়ে এতদূর এগিয়ে এসেছে, এটা সত্যিই প্রশংসার যোগ্য। কথাগুলো বলে নিজের ঘরে চলে এলো শুভ। কিন্তু বিছানায় শুয়ে কিছুতেই ঘুম আসলো না তার আজ। নন্দিনীর কথা কিছুতেই ভুলতে পারছে না সে। নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে তার। সেদিন বান্টির কথা শুনলেই বোধহয় ভালো হতো। পরদিন অফিসে কোনো কাজে মন বসাতে পারে না শুভ। কিছুক্ষণ উল্টোপাল্টা চিন্তার পর নন্দিনীকে ফোন করে বসে সে। আমি সরি নন্দিনী। সরি কিসের জন্য? সময় মতো তোমার পাশে থাকতে পারিনি বলে। ভাগ্যিস তুমি ছিলে না, না হলে আজ এই নন্দিনীর জন্ম হতো না। আমি বরং তোমার কাছে কৃতজ্ঞ শুভ। আর কিছু বলবে? জানোই তো আমি খুব ব্যস্ত। খানিকক্ষণ চুপ করে থাকে শুভ। তারপর দুম করে বলে দেয়, আমাকে একটা সুযোগ দেবে নন্দিনী? ফিরে আসবে আমার জীবনে? হেসে ওঠে নন্দিনী। আমি এখন অন্য একজনকে ভালোবাসি। সে যদি আমাকে গ্রহণ না করে, আমি সারা জীবন বিয়ে করব না। কে? বান্টি? হ্যাঁ, বান্টি না থাকলে আমার যে কি হতো ভাবলেও আমি শিউরে উঠি। ওই তো আমাকে নতুন জীবন দিয়েছে, বলতে কোনো দ্বিধা নেই। ওই আমার জীবনের সব। জানি ওর জন্য ও ব্যাপারটা সহজ হবে না, তাই আমি কোনোদিন নিজের মনের কথা ওকে জানাইনি। ও যা চাইবে তাই হবে। ও যদি অন্য কাউকে বিয়ে করে খুশি হয়, তাহলেও আমি ওর জন্য খুশি হব। এর কিছুদিন পর মা বাবার কাছে শর্ত দেয় শুভ। মা বাবা যদি বান্টি আর নন্দিনীর বিয়েটা মেনে না নেয়, তাহলে সেও কোনোদিন বিয়ে করবে না। বাধ্য হয়ে নন্দিনীকে মেনে নেন মা বাবা। নন্দিনীর বাড়ি গিয়ে ক্ষমা চেয়ে বান্টি আর নন্দিনীর বিয়ের কথা বলে আসেন। অনেক দিন পর ভাইয়ের চোখে মুখে আবার আগের মতো খুশি দেখতে পায় শুভ। নন্দিনীও ফোন করে অনেক ধন্যবাদ জানায় তাকে। মাথার ওপর থেকে যেন একটা বোঝা নেমে যায় শুভর।
মন না চাইলেও শর্ত অনুযায়ী মা বাবার পছন্দের পাত্রী মধুরিমাকে বিয়ে করে সে।